দেখতে দেখতে ক্ষণগণনা শেষ পর্যায়ে গ্রেটেস্ট ওয়ান আর্থের পর্দা নামছে আজই আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যকার ম্যাচ দিয়ে। তবে সেই আর্জেন্টিনা মধ্যকার ম্যাচের উত্তাপ যেমন সারা বিশ্বে ছড়েছে, তার কোন অংশে কম কিন্তু বাংলাদেশেও নয়। বাংলাদেশে যার উত্তাপটা অন্য আর 5টি দেশের থেকে একটু বেশি। আর্জেন্টিনা ব্রাজিল বলতেই যেমন এই বিশ্বকাপে ভাগ হয়ে যায়, তেমনি বাংলাদেশে স্পেন পর্তুগাল সব দলেরই সমর্থকরা আছে। তবে সেই আগুনের আঁচটা কিন্তু যারা আমরা গণমাধ্যম কর্মী আছেন তাদের সেই গণমাধ্যম কর্মীদের স্টেশনগুলোতেও পড়ে, এবং সেই স্টেশনগুলোতে যখন পড়ে সেটি নিয়ে তর্ক বিতর্ক, কে কার থেকে বেশি পতাকা নিউজ রুমে টানাবে, তেমনি কিন্তু সেই গল্পগুলো তৈরি হয়। সেই গল্পগুলো যখন তৈরি হয়েছে এবং সেই গল্পগুলো যারা তৈরি করেছে তাদের মধ্যে আজকে দুজন আছে চায়ের কাপে ঝড় তোলার জন্য আমাদের সঙ্গে। 64 জেলার মাফিয়া, গল্পকার এবং কবি তিনি হচ্ছেন আপন অপু। তবে তার আগে সব পরিচয় হচ্ছে তিনি একজন ব্রাজিল ফ্যান। অন্যদিকে আমার সঙ্গে আরও একজন আছেন মোহাম্মদ ইউসুফ, তিনি হচ্ছেন আর্জেন্টিন ফ্যান, কিন্তু তিনি যে গণমাধ্যম কর্মী তার যে আসলে সে যে বিটটাতে কাজ করেন সেটি হচ্ছে নির্বাচন বিট। নির্বাচনে আসলে তার অনেক বড় ডিমান্ড, কিন্তু আর্জেন্টিন ফ্যান হওয়ার কারণে তার 4 বছরই এবার বিশ্বকাপে বেশ ভালো ডিমান্ডই ছিল। তো এই দুজনকে ঝড়ের আগমনের আগেই স্বাগত জানাতে চাচ্ছি বিশ্বকাপ প্রি শোতে। ধন্যবাদ আপনাকে। এবং শুরুতে আসলে অপুর কাছে যেতে চাই। অপু, আপনি যেমনটা বলছিলাম যে আসলে আপনি 64 জেলার মাফিয়া, এর কারণ হচ্ছে আপনি ন্যাশনাল ডেস্কের ইনচার্জ হিসাবে আছেন এবং আপনি সেটিও সফলভাবে সামলাচ্ছেন, এবং একই সাথে বিশ্বকাপেও ব্রাজিলকে এবার সমর্থন করেছেন, কিন্তু সেটি আসলে সফল হয়নি। এবং আজকে আপনি স্পেনের জার্সি পরা, আসলে কি আজকেও কি ন্যাশনাল ডেস্কের মতন কি আসলে আপনি সফল হতে পারবেন কিনা? আমি মনে করি সফল অবশ্যই হব। কারণ হচ্ছে স্পেনের যেই ইতিহাস যদি বলি, স্পেন প্রথমবার বিশ্বকাপে ফাইনালে এসে ট্রফি নিয়ে গেছে এবং দ্বিতীয়বার ফাইনালে এসেছে, আশা করি দ্বিতীয়বারও ট্রফিটা নিয়ে যাবে। এবং যেহেতু বিশ্বকাপ ফাইনালে যেহেতু স্পেনের হারার রেকর্ড নাই, যেহেতু একবারই খেলেছে এবং এবার দ্বিতীয়বার খেলছে, তো সেই হিসেবে পূর্ববর্তী রেকর্ড অনুযায়ী স্পেন বিশ্বকাপের ফাইনালে আসলেই কাপ নিয়ে যায়। অতএব আশা করি কাপ নিয়ে যাবে। স্পেনের তো ফুটবল হিস্ট্রি যদি ক্লাব ফুটবল, তো স্পেনের হিস্ট্রিক্যাল জায়গা অনেক বড়। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতন দলগুলো আছে যারা বিশাল বড় একটা রাইভেলের মধ্যে যায়। তো সেই রাইভেলের কথা আমরা যাব না, বিকজ অফ এবার চলছে বিশ্বকাপ মহরণ। আর্জেন্টিনার সাথে এই তরুণ স্পেন কতটা শক্তিশালী হবে সেটা যখন আপনার কাছে আমি আসবো, তার আগে আমি একটু ইউসুফের কাছে আসতে চাই। ইউসুফ, গত 4 বছর যাবৎ আপনার একটা দাপট আছে যে আমি আর্জেন্টাইন, আমি চ্যাম্পিয়ন দল। এবার আসলে কতটা প্রস্তুত আসলে চ্যাম্পিয়নের জন্য আপনারা? ধন্যবাদ আপনাকে। প্রথমে আসলে মানে এমন একজনের সাথে বসাইছেন যিনি ভাড়াটিয়া সমর্থক, ব্রাজিল করে আজকে স্পেনের সমর্থনে এসেছেন। এই গতকালকে পরশুদিনও মানে স্পেনের বিপক্ষে ছিল, আজকে স্পেনের পক্ষে আছে। ওয়েলকাম। আমাদের তো আসলে লাগবে, আলটিমেটলি আমরা তো আসলে চ্যাম্পিয়ন। আপনি যেটা বলছেন যে লাস্ট 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, আবার আরেকটা ফাইনাল। আমি আপনার একটা ইতিহাস বলি, মডার্ন ফুটবল যতদিন এসেছে, ধরেন গত 2002-এর আগ থেকে ধরেন এখন পর্যন্ত প্রায় 25-26 বছর যদি আমি স্পেসিফিকভাবে যদি বলি, আমরা 90 এর পর থেকে আসলে মডার্ন ফুটবলের একটা 25-30 বছরের ইতিহাসে যদি ধরি, ধরেন 7টা ওয়ার্ল্ড কাপের মধ্যে আর্জেন্টিনা 3বার ফাইনালে গিয়েছে, ফ্রান্স 3বার ফাইনালে গিয়েছে। আপনি এখন না, শুধু আপনি গত 25-30 বছরে যে মডার্ন ফুটবল, সেই মডার্ন ফুটবলে কিন্তু রাজত্ব করছে আর্জেন্টিনা, এবং এই আর্জেন্টিনার মানে অবিশ্বাস্য একটি দল। আপনি যখন 2016-র পর মেসি বিদায় নিল, তারপর ওটিতে আবার মেসি ফেরার পরে টিমটি যখন লিওনেল স্কলোনি দায়িত্ব নেওয়ার পর সে কল করলো আর্জেন্টিনান যিনি মানে মহাতারকা লিওনেল মেসিকে, যে অভিমান নিয়ে আসলে বিদায় নিয়েছে, যার মহাকাব্যে আসলে একটাই শূন্যতা ছিল, ওয়ার্ল্ড কাপ। সে ওয়ার্ল্ড কাপের জন্য তাকে ফোন দিয়েছিল যে আমি তোমাকে চাই, এই দলটা আসলে তোমার জন্য তৈরি করতে চাই। সে এক কলে রাজি হলো যে না, আমি আসবো। সে আসলেন, লিওনেল স্কলোনি তাকে তার দল বুঝিয়ে দিলেন এবং সে পুরস্কার তিনি পেলেন। তার যে শূন্যতা ছিল জীবনের, সে শূন্যতা 2022 ওয়ার্ল্ড কাপের মাধ্যমে তিনি সেটা পেলেন। ইউসুফ, আমি আর একটু মানে যেহেতু হচ্ছে কথার সেটা হচ্ছে যে একটা এই বিশ্বকাপ নিয়ে বেশ কিছু অভিযোগ আছে। এই বিশ্বকাপ নিয়ে একটা হচ্ছে যে আর্জেন্টিনার
দলের গ্রুপ পর্ব নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, কিন্তু সেই প্রশ্নগুলো আসলে কারা করেছে, সেই যারা প্রশ্নগুলো করেছে তার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আর্জেন্টিনার শেষ খেলা দেখার পর, মানে ইংল্যান্ডের বিপক্ষে শেষ খেলা দেখার পর আপনার কি মনে হয়েছে কি আর্জেন্টিনা সহজ প্রতিপক্ষদের সাথে খেলে খেলে বড় প্রতিপক্ষের সাথে আসলে খেলতে পারেনি বা খেলতে পেরেছে ভালো? আপনি আসলে এটাকে কি বলবেন? না, ছোট থেকে বড় হওয়া যে এরকম, আর্জেন্টিনা আসলে ওইরকম হয়ে গেছে। শুরু থেকে ছোট দলগুলোর সঙ্গে খেলে আসছে, সামনে বড় দল, পরে বড় দলের সঙ্গে খেলছে। আদতে কি বিশ্বকাপে যারা খেলতে আসছে তারা তো সকলেই তাদের একটা বাছাই প্রক্রিয়া বা তারা ভালো খেলেই তো এসেছে, ছোট দল বা বড় দলের তো সেটা আসলে তো অবশ্যই আছে। তারপর র্যাঙ্কিং বলে তো একটা কথা আছে, সেটা বিশ্বকাপের মধ্যেই আছে। এখন যদি র্যাঙ্কিং এর কথা বলেন, তাহলে তো র্যাঙ্কিং এ পিছিয়ে থাকা দলগুলোর সঙ্গেই গ্রুপ পর্ব থেকে এখন প্রথম খেলাগুলো খেলেছে, তাই না? র্যাঙ্কিং এ তো ইতালিও ছিল, কিন্তু ইতালি তো বিশ্বকাপটা খেলতে পারে নাই। সেই প্রশ্নে যদি আসি, মানে বিষয়টা হচ্ছে বিশ্বকাপে যারা বাছাই পর্ব উতরে এসেছে তারাই তো আসলে বিশ্বকাপটা খেলতে এবং যারা ভালো খেলেছে। না, সেটা তো অবশ্যই আছে, কিন্তু তার উপর খেলা জিনিসটা তো আসলে এই যেহেতু খেলা, এটা তো আপনার খেলতে হয় 90 মিনিট খেলার পরে গিয়ে একটা রেজাল্ট আসে। তো এখন ওই 90 মিনিটের ভিতরে অনেক কিছুই তো হয়, অনেক সময় যেমন আপনি ইতালির কথা বললেন, ইতালি আপনার অনেকবার চ্যাম্পিয়ন একটা দল, সেটা তারা বিশ্বকাপ খেলতে পারছে না। এবং যত যাই কিছু বলি, খেলেই তো জিততে হয়। তো সেক্ষেত্রে ছোট দলগুলো বড় দলগুলোর সঙ্গে খেললে একটা অভিজ্ঞতা পায়, বড় দলগুলো ছোট দলগুলোর সঙ্গে খেললে একটু অভিজ্ঞতা অন্যরকম হয়। আবার যখন বড় দল মুখোমুখি হয়, তখন খেলাটা হচ্ছে জমজমাট হয়। তো সেই জমজমাট খেলাটা আমরা লাস্ট যে ইংল্যান্ডের যে খেলাটা, সেই খেলাটাতে আমরা ইংল্যান্ড এবং আর্জেন্টিনার খেলাতে আমরা একটা জমজমাট খেলা দেখেছি। তার আগে আমাদের যেই ছিল যে আপনার কমিটির টিম, এখন আমাদের এই যে কমিটির টিম তকমাটা আসলে আপনারা একটু ভালো খেলে একটু গোছানোর চেষ্টা করেছেন এবং গোছাইতে পারছেন। আর সেজন্য আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা নিজেদের গা থেকে একটা তকমা, যে আপনারা কমিটির টিম, সেই তকমাটা আপনারা দূর করতে পারছেন। এখন কমিটির টিম যেটাই বলেন না কেন, আপনি যেহেতু বলছেন, আমি আপনার সাথে একটু যুক্ত করতে চাচ্ছি, ইউসুফের কাছে যাব। ইউসুফ, এই যে আর্জেন্টিনা দলকে নিয়ে বলা হচ্ছে কমিটির টিম, 2002 বিশ্বকাপ, আমি একদম তাকে 2002 বিশ্বকাপের পর থেকেই তারা হেক্সা মিশন করছে, তাদের না পাওয়ার হেক্সা মিশন এরই মধ্যে পূরণ হয়ে গিয়েছে ব্রাজিলের সমর্থক বা যারা আছেন। আমি একটা কথা বলি, পূরণের পথে আছে ভাই। হেক্সা মিশন করতে হইলে তো আপনার 5টা তারা থাকা লাগে, 5টা বিশ্বকাপ থাকা লাগে, তার না হয় 6 আসে। এখন আপনারা আগে আমি আপনাকে বলতে চাই, আপনি এই মুহূর্তে একটা স্টার নিয়ে আছে, তাই বলে কি আপনি এখন বলতে চান যে আর্জেন্টিনার স্পেন লেভেল 1? না, লেভেল 1 এর কথা না। আমি এখন একটা স্টার নিয়ে কেন আছি, আমি আছি মূলত হচ্ছে আমি যেহেতু মনে প্রাণে ব্রাজিল ফ্যান। আপনাকে আমি আরেকটু সুযোগ করে দিতে পারি। আমার কথাটা শেষ করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে একটা স্টার নিয়ে কেন আছি, যেহেতু আমরা তো মাত্র শুরু করছি। আমরা মাত্র 2010 সালে একটা কাপ পাইছি। 10 পরে আর কয় বছর কয়টা বিশ্বকাপ গেছে? 2টা বিশ্বকাপ গেছে, আর আরেকটা এবার চলছে। এবার আমরা দ্বিতীয়টা নিয়ে নেব। যে আমরা 10-এ ফাইনাল খেলেছি, আমরা 4 নাম্বার ফাইনালে এসে 2টা তারা যোগ করে ফেলতেছি। আমরা আজকের হাতে একটার পরে যোগ হবে, একটার পরে যোগ হবে। আমি একটু, যেহেতু আপনি বলছেন, আপনি যেহেতু আপনি তারার কথাই বলছেন, আমি আপনাকে আরো একটা কথা বলি। যেহেতু স্টারের সংখ্যায় হচ্ছে আপনারা ট্রফি বিচার করে যেহেতু আপনারা যাচ্ছেন, আমি যদি ওইভাবে বলি যে আপনারা তর্কের খাতিরে মেনে নিতে হবে এটা, এবং সেটা হচ্ছে যে কুরাসাও এবং ব্রাজিল কিন্তু একই টিম, কারণ দুই দলই 7 গোল করে খেয়েছে এবং দুই দলকেই 7 গোল জার্মানি দিয়েছে। সো আপনি যদি সেই হিসাব করেন, তাহলে অবশ্যই কুরাসাও এবং ব্রাজিল সেম টু সেম টিম। না, তাহলে তো যে কেপ ভার্দেও আর্জেন্টিনার সমান হয়ে যায় ওসব চিন্তা করলে। দেখেন, বিশ্ব ফুটবলে উনি যেমনটা বলছে, বিশ্ব ফুটবল আসলে ছোট দল বলতে কিছু নেই। যে 48টা দল আসলে বিশ্বকাপ খেলতে এসেছে, তারা প্রত্যেকটি দল কোয়ালিফাই করে এসেছে এবং তারা তাদের যে শক্তিমত্তা সেটা প্রমাণ করার পরে বিশ্বকাপে তারা কোয়ালিফিকেশন করেছে। আপনি দেখেন, কেপ ভার্দের কথা বলেন, মিশরের কথা বলেন, তারা আর্জেন্টিনা যে পরীক্ষা নিয়েছে, আর্জেন্টিনা তো বিশ্ব চ্যাম্পিয়ন স্টিল। তার পরবর্তীতে আপনি দেখেন, লিওনেল স্কলানি যখন প্রত্যেকটি প্রেস কনফারেন্স করেছে, সে কিন্তু একটা কথা বলেছে, সে কোনো দলকে নিয়ে কিন্তু তার খাটো করেনি। সে স্পেসিফিকভাবে বলেছে যে আমি যার সাথে খেলছি সে অবশ্যই তার শক্তিমত্তা দিয়ে জায়গায় এসেছে, তাকে প্রুভ করে জায়গায় এসেছে, তাহলে আমি তার সাথে ওই পরিমাণ এফোর্ট দিয়ে খেলতে হবে। এবং দেখেন, মারাত্মক পরীক্ষা নিয়েছে কেপ ভার্দে বলেন। এবং গ্রুপ পর্বগুলো আর্জেন্টিনা আসলে অনেকে অনেক ধরনের কথা বলে, তো উনিও বলেছে
আর্জেন্টিনা বিশ্বকাপে সবসময় কিন্তু দেখেন আপনি 2022 ওয়ার্ল্ড কাপ দেখেন, সৌদি আরবের সাথে হেরেছে, তার পরবর্তীতে স্টেপ বাই স্টেপ একদম আর্জেন্টিনা কিন্তু 5-6-7 গোল দিয়ে কিন্তু ম্যাচ জিতে না। আর্জেন্টিনা সবসময় আসলে সমকভাবে ফুটবলটা খেলে এবং তাদের ফুটবলের সিস্টেমটাই এমন। এবং আপনি এখন আজকে যেহেতু স্পেনের সাথে ম্যাচ, হয়তো সেই ব্যাপারটি নিয়ে আলোচনা করব। তিনি যেহেতু আসলে পুরনো কাসুন্দি টানার চেষ্টা করছেন, সেই জায়গা থেকে একটু বললাম আর কি, তাকে আসলে ব্রাজিল ফ্যান অনেক কিছুই বলবেন, অনেক দলকে সমর্থন করবেন, এবং তারা যেহেতু বিশ্বকাপ থেকে বাদ হয়ে গিয়েছে, তাদের আসলে অনেক ধরনের স্বপ্ন ভঙ্গ হয়েছে। আপনি হেক্সা মিশনের কথা বললেন, হেক্সা মিশনের অলরেডি না পাওয়ার হেক্সা মিশনও সম্পূর্ণ হওয়ার পথে আছে। আমাদের বিশ্বাস, আমরা আসলে আর্জেন্টিনা যারা ফ্যান Already রয়েছি, সম্পূর্ণ হয়েছে না পাওয়ার আমরা হেক্সা আমরা মিশন। আর্জেন্টিনা ফ্যান যারা রয়েছি, তারা আসলে ব্রাজিলের প্রতি আমাদের একটা সফট কর্নার রয়েছে, ইমোশন রয়েছে, যেহেতু ওইখানে বেশ কয়েকজন প্লেয়ার আমাদের পছন্দের, এবং সে জায়গা থেকে আমরাও চাই আসলে এক্সামিশনটা পূরণ হোক। ব্রাজিল আবারও বিশ্বকাপে তাদের যে দাপট, সে দাপটটা দেখাক। তাদের যে সাম্বাও ডান্সটাও পরিবর্তন করে ফেলেছে ইতিমধ্যে। তার পরবর্তীতেও তারা আসলে মানে আমি জানি না তারা আসলে কি নিয়ে স্বপ্ন দেখেন, এখনো আসলে তাদের যে পরিস্থিতি। ইউসুফ, আমি আপনাকে একটু টেকনিক্যাল প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে মেসিকে নিয়ে। মেসি যখন বল পায়ে ছোটে, সেটা অন্য রকমের একটা আনন্দ থাকে। তার ড্রিবলিংটা, মানে আমার ভাষায় আমি যদি বলি, ড্রিবলিংটা হচ্ছে তার মোজার্ডের সুরের মতন, আর তার পায়ের গোল যেন হচ্ছে লিওনার্দো ভিঞ্চির মোনালিসার মতন একদম নিখুঁত একটা শট হয়। ঠিক ওই জায়গাতে লিওনেল মেসি কি এখন তার পিক টাইমটা তো তিনি পার হয়ে এসেছেন, 39-এর মেসিকে কেমন দেখছেন? পিক টাইম মেসিকে নিয়ে আপনারা মানে গণমাধ্যম কর্মীরা সবসময় একটা কথা বলে যে মেসির প্রাইম টাইমটা মেসি অনেক আগে সেরে এসেছে, এখন মেসির আসলে প্রাইম টাইম নেই। বিশ্বকাপের আগে অনেক সমালোচনা ব্রিটিশ মিডিয়া থেকে শুরু করে সবাই আসলে, যেহেতু প্রতিপক্ষ হিসেবে আসলে সমালোচনা করাই যায়, সমালোচনা করাটা আসলে খারাপ জিনিস না। মেসিকে দেখা অবিশ্বাস্য, মানে মেসি মানে ফুটবলার হিসেবে মানে মেসি ফুটবল থেকে অন্য জায়গায় চলে গেছে। মেসি আমরা আগে বলতাম যে 2022 বিশ্বকাপ জেতার পর গ্রেটেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড বা গ্রেটেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এখন আমার কাছে তো আসলে অনেকের কাছে মেসি গ্রেটেস্ট ফুটবল বা গ্রেটেস্ট প্লেয়ারের জায়গা থেকে তকমাটা আসলে গ্রেটেস্ট অ্যাথলেটে ছড়িয়ে পড়েছে। সে এখন আসলে অন্য জায়গায় পৌঁছে গিয়েছে। প্রাইম টাইম বললেন তো, আপনি 2022 বিশ্বকাপে মেসির পারফরমেন্স, 2026 বিশ্বকাপে মেসির পারফরমেন্স দেখেন, আপনি মেসির প্রাইম টাইম বলে কিছু নেই। মেসি যতদিন ফুটবল খেলবে, স্টিল যদি 45 বছর 50 বছরও ফুটবল খেলে, মেসির তখনও প্রাইম টাইম থাকবে। মেসি সেটা ডিসিশন নেবে আসলে প্রাইম টাইম তার কখন শেষ হবে, সে জিনিসটা পুরোটাই আসলে মেসির হাতে। কি কারণে আমি আপনার বললাম, লাস্ট ম্যাচে দেখেন আপনি ইংল্যান্ডের সাথে, পুরো ওয়ার্ল্ড কাপে সে কিন্তু এত পরিমাণ, অনেকে বলে মেসি দৌড়ায় না, আমি দৌড়াবো কেন? আমার প্ল্যানটা এটা থাকে, আমি কি ফুটবল খেলবো মাঠে নামার পর সেটা আমি প্ল্যান করি। অপোজিট টিম আমাকে নিয়ে প্ল্যান করার আগে আমি অপোজিট টিমকে নিয়ে প্ল্যান করি। যে সব কোচে কিন্তু সবসময় বলে যে মেসিকে নিয়ে আসলে প্ল্যান করার কোনো লাভ নেই, কারণ মেসি নিজ থেকেই প্ল্যান করে যে আসলে সে কি করবে। মেসি যখন প্ল্যান করে আর সে প্ল্যান যখন এক্সিকিউট হয়, তখন পৃথিবীর কোনো কোচ, কোনো শক্তি, কোনো মিডফিল্ডার, কোনো ডিফেন্ডার মেসিকে আসলে আটকানোর মতো শক্তি তার রাখে না। কি কারণ দেখেন, 9-10টি ড্রিবল করলো লাস্ট ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে। পুরো ওয়ার্ল্ড কাপে সে কিন্তু এত ড্রিবল নিয়ে, যে ম্যাচে যে ধরনের খেলা দরকার সেই ম্যাচে মেসি সেই ধরনের খেলাই খেলে। এবং মেসিকে নিয়ে লাস্ট ম্যাচে স্কলানি যখন প্রশ্ন করছিল, আসলে উনি মেসিকে নিয়ে আসলে মানে উত্তর দিতে আর পারছে না যে আসলে মেসিকে নিয়ে সে কি বলবে। তারা শুধু একটা জিনিসই আসলে চায় যে এই মেসি থাকুক, এই মেসিকে ফুটবল বিশ্ব এনজয় করুক, কারণ মেসি তো আর দেওয়ার কিছু নেই। মেসি এখন ফুটবলকে যা দিচ্ছে তাহলে এক্সট্রা, মানে এটা হচ্ছে আমরা যারা ফুটবল, আমি জানি নিঃসন্দেহে ব্রাজিল ফ্যান যে আছে সেও মেসিকে এনজয় করে, আমি হয়তো প্রকাশ করে না, হয়তো প্রকাশ করে না। মেসিকে নিয়ে আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে মেসি যে এই যে মানে পৃথিবীর অন্য আর 5টা যে মানে একটা সময় তাকে বলা হতো, কিন্তু সবই তো পেয়েছে। একটা খেলোয়াড়ের যদি 8টা ব্যালন ডি'অর থাকে, তার ক্যারিয়ারে তার আসলে ফুটবলের তো আর কিছু থাকার কথা নয়। এবং তার একটা আক্ষেপের জায়গা ছিল, তিনি কোনো মেজর ট্রফি পায়নি। সেই মেজর ট্রফিও তিনি পেয়েছেন। তিনি কোপা আমেরিকা জিতেছেন, ফিনালেসিমা জিতেছেন, এবং এরপরে বিশ্বকাপ, মানে যেটাকে দিয়ে সবার আগে আসলে বিশ্বকাপই যদি একটা মানুষের মানদণ্ড হয়, তাহলে তো রোনালদোকে তাহলে সেই জায়গাতে পিছনে ফেলতে হয়। আপনার কাছে কি আসলে মনে হয় মেসি এবং রোনালদো এই জায়গাতেই আলাদা, যে মেসির হাতে একটা ট্রফি আছে, রোনালদোর হাতে একটা ট্রফি নেই? আসলে মানদণ্ডটা কিন্তু ট্রফি না, মানে ট্রফিটা হচ্ছে একটা অপূর্ণতা বা পাওয়া, এটা একটা অর্জন বলতে পারেন। কিন্তু যদি আপনি মানদণ্ডের বিচার করি, তাহলে আরো অনেক বিখ্যাত বিখ্যাত খেলোয়াড়রাও কিন্তু ট্রফি পান নাই। তো তবে ওভারঅল মানে হ্যাঁ, মেসি নিঃসন্দেহে মানে বর্তমান যারা মানে খেলছে বিশ্বে, তাদের মধ্যে সে মানে সেরা। মানে বর্তমানে যারা মানে যত খেলোয়াড় মানে ফুটবলে যারা বর্তমানে যারা খেলোয়াড় আছেন, তাদের মধ্যে নিঃসন্দেহে 1 নম্বর বলতে হবে মেসিকে।
তো কারণ মেসির নান্দনিক ফুটবল আমরা যারা ব্রাজিল সমর্থন করি আমরা হয়তো তর্কের খাতিরে আমরা আর্জেন্টাইন ফ্যানদের সঙ্গে তর্ক করি, কিন্তু মেসিকে নিয়ে মানে আমাদের বিতর্কের জায়গাটা নাই, কারণ মেসি একজন সেরা খেলোয়াড়। যেমন আমাদের ব্রাজিলিয়ান তারকাদের নিয়েও কিন্তু মানে বিতর্কের সুযোগ নাই। তো যদি আপনারা যদি আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার কথা বলেন, ওনাকে নিয়ে বিতর্ক আছে, কিন্তু মেসিকে নিয়ে বিতর্কের কোনো সুযোগ নাই এখন পর্যন্ত তৈরি হয় নাই। যেমন ব্রাজিলিয়ান যে সমস্ত আপনার আমাদের মহাতারকারা রয়েছেন তাদের নিয়ে বিতর্কের সুযোগ নাই। এই প্রশ্নে যেমন হচ্ছে একটা আমি এখানে একটা ইন্টারাপ্ট করতে চেষ্টা করি। উনি একটা মানে সময়ের প্রেক্ষাপট আসলে প্রশ্ন চেঞ্জ হয়ে যায়, উত্তরও চেঞ্জ হয়ে যায়। আমি ওনাকে আসলে ওয়েলকাম জানাই। মেসি যখন 2016 পর মেসি যখন বিদায় নিল মানে অভিমান নিয়ে যে তার জীবনের অপূর্ণতা একমাত্র শুধু ন্যাশনাল টিমে কোনো ট্রফি, 2021 পরে যে কোপা জিতলো, তার পরবর্তীতে যে 2022 ওয়ার্ল্ড কাপ, 2024 কোপা, তারপরে আবার 2026 ফাইনাল, তখন কিন্তু মেসির জন্য গ্রেটনেসের জন্য কিন্তু একটা ফাইনালের ওয়ার্ল্ড কাপের ট্রফি দরকার ছিল সারা পৃথিবীর মানে ফ্যানদের কাছে। কেন? কারণ মেসি সব কিছু জিতেছে, মেসি শুধু ওয়ার্ল্ড কাপ জিতে নেয়। তখন কিন্তু এই প্রশ্নটা ছিল না যে মেসি, দেখেন মানদণ্ড তখনই তৈরি হয়। আমি রোনালদোকে আমি সম্মান করি বা আমি রোনালদোর ফ্যান, সেই জায়গাতে এখন আর রোনালদোর সাথে বা রোনালদোর আশেপাশে যত প্লেয়ার রয়েছে তাদের সঙ্গে মেসির আসলে তুলনার সুযোগ নেই। এই জিনিসটা মেনে নেন, এটা যারা ফুটবল দর্শক রয়েছে তারা আসলে মেনে নিয়েছে অনেকে, বা ফুটবল বোদ্ধা যারা তারাও মেনে নিয়েছে। কি কারণে? দেখেন মেসি নিজেকে এমন জায়গায় সেট করে ফেলেছে যে তাকে আসলে ইতিহাসে আর কখনো কেউ ধরতে পারবে কিনা আই ডোন্ট নো। এখন আপনি ওই যে ব্যালন ডি এর কথা বললেন, না আমি ব্যালন ডি এর বিষয় না, আমি ব্যালন ডি এর কিন্তু সুপার ব্যালন ডি ইজ কামিং। আমি জাস্ট হচ্ছে একটা প্রশ্নের আসলে মানে উপরই একটা কথার পরিপ্রেক্ষিতে একটা উত্তরের দিকে যেতে যাচ্ছে। সেটা হচ্ছে তিনি বলছিলেন যে ম্যারাডোনাকে নিয়ে বিতর্ক ছিল, মানে পৃথিবীর যারা খেলোয়াড় ছিল তাদের কম বেশি তার সাফল্য ব্যর্থতা এবং বিতর্ক হচ্ছে একটা পর্যায়ে বা একটা সময় পর্যন্ত ছিল। মানে মেসি পূর্বযোগী যদি কথা বলি, মেসি রোনালদো আসার আগ পর্যন্ত ছিল কে সেরা, ম্যারাডোনা নাকি প্লে, এরকম একটা প্রশ্ন মানে সব সময়ই ছিল। এখন কিন্তু সেই প্রশ্নের জায়গাটা যদি কেউ বলে যে আসলে কে সেরা, আমার চোখে বা আপনাদের আমার সাথে উত্তরে হয়তো নাও মিলতে পারে, আমার কাছে মনে হয় যে পৃথিবীর সেরা খেলোয়াড়টা হচ্ছে মেসি। কারণ হচ্ছে তিনি আমার কাছে ম্যারাডোনার খেলার ধরন একরকমের ছিল, প্লের খেলার ধরন একরকমের ছিল, কারণ দুইটা খেলার ধরন দুই রকমের। আপনি আপনার কাছে মানে আমার কাছে প্রশ্ন, আপনি কি আসলে এই যারা আছে তাদের উপরে কি আসলে মেসিকে বসাতে পারেন কিনা? আমি শুরুতেই বলেছি যারা খেলছে বর্তমানে তাদের মধ্যে সেরা, কিন্তু আপনি মারাদোনাকে হয়তো অনেকাংশে ছাড়িয়ে গেছেন, কিন্তু মারাদোনাই পেলেই দ্বিতীয় পেলের জন্ম নেওয়ার ইতিহাসের কোনো সুযোগ নাই। কেউ আসলে জন্ম নেয় না কখনো, কিন্তু আপনি ইতিহাসটা ওইভাবে সেট করতে হয়। ইতিহাস সেট যতই করুক, যেমন মনে করেন হচ্ছে একটু রাজনৈতিক আলাপ হয়ে যায়, তারপরেও মানে বলি, যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি জিয়াউর রহমানই, ওই জিয়াউর রহমানের উপরে কিন্তু কেউ নাই। যদি বঙ্গবন্ধুর কথা বলেন, ওই বঙ্গবন্ধুই, মানে আরো অনেক রাজনৈতিক আসবে যাবে, কিন্তু উনাদের সমান কেউ হইতে পারবে না। মারাদোনা পেলে কিন্তু ওই পর্যায়ে মানে অর্থাৎ ওনাদের থেকে হয়তো অনেক ভালো খেলবে, অনেক কিছু করবে, কিন্তু উনারা আসলে উনারাই, মানে পেলে এবং মারাদোনাকে বিতর্কের জায়গা মানে বাইরে রেখে তারপরে কথা বলতে হবে। তাহলে আমরা এই প্রশ্নের একটা উত্তর বা এই প্রশ্নের শেষ একটা জায়গা আছে, সেটা হচ্ছে শতাব্দীর সেরা খেলা। মানে ম্যারাডোনা এবং পেলে তো হচ্ছে 19 শতক মানে বিংশ শতাব্দীর শেষের দিকের বা বিংশ শতাব্দীতে তারা খেলেছে, এখন যেহেতু 21 শতক চলছে, তো আমরা যদি ওই হিসাব করি তাহলে হচ্ছে ওই শতকের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় তারা ছিল। ব্যাপারটা তো ওইভাবে সময় যদি বেঁধে দেন, যদি সময় বেঁধে দেওয়া হয় এই সময় থেকে এই সময়ের মধ্যে কে, তখন হয়তো মানে সেরা হিসেবে মেসি থাকবে। কিন্তু দেখেন উনি ওনার জায়গা থেকে আসলে বলতে পারে মানে না, আপনি যত যাই বলেন আপনার একটা বিল্ডিং এর ফাউন্ডেশন কোথায়? অবশ্যই ভিত নিচে থাকবে। যদি ফাউন্ডেশন যদি না থাকে তাহলে কিন্তু ওই বিল্ডিং নড়বড়ে। ওই বিল্ডিং এর 10 তলাটা হয়েছে কি কারণে? কারণ নিচে ফাউন্ডেশনটা আছে এই কারণে। আজকে মেসি আসছে কি কারণে? কারণ ওই ম্যারাডোনারা ওই গ্রাউন্ড তৈরি করে দিয়ে গেছে। আজকে ব্রাজিলের নেইমার আসলে কোথা থেকে, রোনাল্ডো আসলে কোথা থেকে? কারণ পেলে ওই জিনিসটা তৈরি করে দিয়ে গেছে। দেখেন মেসি যখন ফুটবলে আসে তখন মেসির
মেসিকে বারবার প্রশ্ন করা হয়েছে এবং 2016 পর্যন্ত মেসি স্টিল যখন অনেক বিতর্ক মেসিকে নিয়ে, মানে ওয়ার্ল্ড কাপ জিতে নাই বা ট্রফি জিতে নাই ন্যাশনাল টিমে, তখন ম্যারাডোনা এগুলো উত্তর দিয়েছে মেসির পক্ষ হয়ে, এবং মেসিও বলেছে তার জীবনে একমাত্র আইডল হচ্ছে ম্যারাডোনা। আপনি ম্যারাডোনার প্রশ্ন না দেন, ফাউন্ডেশন, ফুটবলের ফাউন্ডেশন অনেকগুলো রয়েছে, ফুটবলের ফাউন্ডেশন যদি আপনি ধরতে যান অনেকগুলো রয়েছে, কিন্তু আপনার ইতিহাস তৈরি হয় ব্রেক করার জন্য। এবং লিওনেল মেসি হয়তো আপনার কাছে হয়তো নিঃসন্দেহে, আমি আপনাকে ইতিহাস তৈরি হয়, ইউসুফ এবং ইতিহাস অপু, আমাদের রেকর্ড ভাঙা এক জিনিস আর আমাদের ফাউন্ডেশন অনুষ্ঠানটা শেষ করতে হবে, তবে যাওয়ার আগে আমি দুজনের কাছ থেকে আসলে একটু জেনে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কেমন দেখলেন, এবং দুজনের কাছেই একই প্রশ্নটা আসলে থাকছে। দেখেন, বিশ্বকাপটা আসলে ফিফা মানে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং এবার তো 48 দল নিয়ে হলো, সামনে হয়তো আরো বেশি দল নিয়ে তারা করার প্ল্যান করছে। এবার বিশ্বকাপ যদি আপনি ধরেন 32 দলের বিশ্বকাপ নিয়ে, অনেকে বলছে যে আসলে 32 দলের বিশ্বকাপটা বেশ জাঁকজমট বা অল্প দিনের মধ্যে শেষ হয়ে যায়, 48 দলের বিশ্বকাপ একটু বেশি সময়। কিন্তু আপনি যেহেতু গ্রেটেস্ট শো অন আর্থ, সারা পৃথিবী সেই অধিকার রয়েছে তাদের এখানে খেলা, সে জায়গা থেকে ফ্যান্টাস্টিক একটা ওয়ার্ল্ড কাপ কাটালো বিশ্ব ফুটবল। এবং আপনি যদি দল হিসেবে বলেন যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দল এবং ভালো ফুটবল টিম এখানে এসেছে, এবং মেন যে 4টা টিম সেমিফাইনাল খেলেছে, তারা তাদের জায়গা থেকে, তাদের অবস্থান থেকে এবং শক্তিশালী দল হিসেবে সেমিফাইনাল খেলেছে, এবং বেস্ট 2টা টিমই কিন্তু ফাইনাল খেলছে। হয়তো আপনি ফ্রান্সের কথা বলবেন, যে ওয়ার্ল্ড কাপের আগ থেকেই বলি যে টিম হিসেবে কিন্তু ফ্রান্স আনপ্যারাল ছিল, সত্য, অস্বীকার করার কোনো সুযোগ নেই। ফুটবল তো 90 মিনিটের খেলা, সেই জায়গা থেকে অনেক কিছু হয়, কারণ আর্জেন্টিনাও তো আজকে রাতে অনেক কিছু হইতে পারে 90 মিনিটের মধ্যে, কিন্তু তার মধ্যে তাদের শেয়ার তো আর চলে যাচ্ছে না। তবে ফ্রান্স আর্জেন্টিনা টিম হিসেবে ফ্রান্স আনবিটেন ছিল, ভালো টিম ছিল, আনফর্চুনেটলি সেমিফাইনাল থেকে বাদ হলো। আর অ্যাজ এ কম্বিনেশন জায়গা থেকে স্পেন খুব ভালো টিম, খুবই কম্পারেটিভ, খুবই ভালো টিম। আর বন্ডিং টিম যদি বলেন যে আমরা আসলে জিততে চাই, আমরা ওই যে একটা বলেন না যে সারা পৃথিবীতে এখন একটা কথা চালু রয়েছে যে আর্জেন্টিনায় মেসি খেলে আর্জেন্টিনার জন্য আর বাকি 10 জন খেলে মেসির জন্য। এখন মেসির জন্য কেন খেলে, ওই যে বললাম আপনাকে যে লিওনেল স্কলানি কল দিয়েছিল তাকে এই কারণে যে আমি তোমার জন্য টিম সাজাতে চাই, তুমি যেভাবে পরিকল্পনা করবে ঠিক সেভাবেই হবে, সেভাবেই কিন্তু ফাইনালে আসলো পরপর, এবং অবিশ্বাস্য ফাইনাল হবে। জানতে চাচ্ছি এবারে বিশ্বকাপটা কেমন দেখলেন, এবং সামনে আবারও বিশ্বকাপ আসবে, আমরা সেই প্রত্যাশা রেখেই শেষ করব, তবে এবারের বিশ্বকাপটা কেমন দেখলেন সেটা একটু যদি বলেন। এবারের বিশ্বকাপটা আসলে একটু অন্যরকম ছিল কি কারণে, কারণ হচ্ছে আমার যে বয়স, 4 বছর আগে আমার এই বয়স ছিল না, বিশ্বকাপ নিয়ে আমার এই বোঝাটাও ছিল না, বা তার আগের যে বিশ্বকাপগুলো, তো এই সময়ে মানে এই বয়সের সঙ্গে আমার যেই আপনার বোঝার ক্ষমতাটা, তো সেটা যেহেতু একটু বাড়ছে, তো সেক্ষেত্রে এই বিশ্বকাপটাকে আমি এখন পর্যন্ত আমার গেল সবগুলো বিশ্বকাপের মধ্যে মানে বুঝদার একটা বিশ্বকাপ বলে মনে করছি। কারণ শুরু থেকেই সবগুলো মানে খেলার নিয়ে আগ্রহ ছিল, অনেকগুলো খেলা দেখেছি। তার মধ্যে এই বিশ্বকাপটা আসলে ওই ব্রাজিল যদিও আর আনফরচুনেটলি খেলা থেকে চলে গিয়েছে, বাদ হয়ে গিয়েছে, যাই হোক, সে তার কথাই মেনে নিলাম যে বাদ হয়ে গেছে, হ্যাঁ মানে হেরে গেলে বাদ হয়ে যাবে, কিন্তু তারপরেও যে বিশ্বকাপের আমেজটা কিন্তু হারাই নাই। মানে আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে, হয় ব্রাজিল যদি বাদ পড়ে যায় অথবা আর্জেন্টিনা যদি বাদ পড়ে যায়, তাহলে এই মানে বাংলাদেশ থেকে আপনার হচ্ছে বিশ্বকাপের আমেজটা, এটা 2018 সালে এরকম একটা অবস্থা হয়েছিল, এক রাতে আর্জেন্টিনা এবং পরে মানে মানে আগে ব্রাজিল বাদ পড়েছে এবং পরের রাতে হচ্ছে আর্জেন্টিনা বাদ পড়েছিল 2018 সালের ওয়ার্ল্ড কাপে। আমাদের পুরো বিশ্বকাপটাই মাটি হয়ে যায়, যেহেতু আর্জেন্টিনা ফাইনাল খেলছে, তো সেই কারণে আমাদের বাংলাদেশে বিশ্বকাপের আমেজ এবং উন্মাদনাটা আছে, এবং সেই উন্মাদনাটা থাকবে। আপনি কি আজকে ফাইনালে আপনি কি সেই তর্ক, আমি মন থেকে সমর্থন করছি স্পেনকে, কারণ সেই তর্ক বিতর্ক রেখে আমি মন থেকে সমর্থন করছি আজকে বুড়ো কাকারা জিতবে না, জিতবে হচ্ছে কচি কাকা। তর্ক রেখে আসলে শেষ করতে যাচ্ছি বিশ্বকাপের। আসলে বিশ্বকাপটা আসলে এরকম, বিশ্বকাপটা আসা মানেই হচ্ছে আনন্দ উন্মাদনা, দুই দলে ভাগ হয়ে যাওয়া। সেই আনন্দ উন্মাদনার শেষ পর্যায়ে আজকে আমরা, এবং বিশ্বকাপ প্রি-শোয়েরও আজকে শেষ পর্ব ছিল। আপনাদেরকে সকলকে স্বাগতম পুরো বিশ্বকাপ সময় আমাদের সঙ্গে থাকার জন্য, দেশ টিভির সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।